প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ তুহি। আমরা নিয়মিত পে স্কেল নিয়ে আলোচনা করে থাকি। আজ পে স্কেল এবং রেলওয়ের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবো। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান। আখতারুজ্জামান সাহেব, আপনাকে ধন্যবাদ, আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের স্টুডিওতে, বিশেষ করে বর্তমান সমসাময়িক যে পে কমিশন এই বিষয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা সংক্রান্ত এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, এবং আপনাদের প্রতিষ্ঠানেরকেও আমি এই সাধুবাদ জানাই। জি ভাই, আমরা দেখছিলাম যে পে কমিশন গঠিত হলো দীর্ঘ 11 বছর পর। ইতিপূর্বে অনেকগুলো পে কমিশন গঠিত হয়েছে, তারা পে স্কেলও দিয়েছেন। নতুন পে স্কেলের জন্য এখন সবশেষ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, সুপারিশ করার জন্য কাজ চলছে। সার্বিকভাবে এই পে কমিশন এখন পর্যন্ত যে কাজগুলো করলো সেগুলোর মূল্যায়ন আপনি কিভাবে করবেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত বর্তমান যে পে কমিশন, এই কমিশনের কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে যতগুলি পে কমিশন গঠন হয়েছিল তার মধ্যে হলো, প্রথমে তারা মতামত নিয়েছে অনলাইনের মাধ্যমে, এটা একটা ভালো দিক। পাশাপাশি তারা বিভিন্ন ট্রেড ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের কাছ থেকে সরাসরি সুপারিশ গ্রহণ করেছেন, মত বিনিময় করেছেন। এবং আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি, আমরা তাদের আলোচনা এবং তাদের কথাবার্তায় আমাদের সুপারিশনামা যেটা তাদের সামনে দিয়েছি, তাদের কথাবার্তা আমরা মনে করেছি যে আমরা একটা আশাবাদী হয়েছি যে এবারের ব্যতিক্রম একটু আমরা হয়তো কিছু পেতে পারি, পে স্কেল পেতে পারি, নতুন করে যেটা বেতন কাঠামো যেটা হবে, এটা পূর্বের চেয়ে এবার আমরা একটু ভালো পাবো, এটা আমরা প্রত্যাশা করছি। আপনারা তো অনেক প্রস্তাবনা দিয়েছেন, প্রস্তাবনাগুলো আমরা কিন্তু বেশি দেয়নি, আমরা 6টা প্রস্তাব দিয়েছি মাত্র। কি ছিল প্রস্তাবনা? তার প্রথমে ছিল হলো যে এই পে কমিশনটা হলো, প্রথম কথা আমরা বলেছি যে 1:4 এই বৈষম্যটা দূর করতে হবে, এটা আমরা প্রথম বলেছি। আর সেখানে আমরা বলেছি সর্বনিম্ন 35,000 টাকা দিতে হবে, এটা আমরা বলেছি, এটা 1 নম্বরে। 2 নম্বরে আমরা বলেছি যে আমাদের যেটা ভাতা দেওয়া হয় এটা খুবই সামান্য। এই যে চিকিৎসা ভাতা 1500 টাকা দেওয়া হয়, একজন ডাক্তারের প্রেসক্রিপশন করতে 1500 টাকা লেগে যায়, তাহলে আমি ওষুধ কিনবো কি দিয়ে, আর আমি অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করবো কী করে? এইটা আমরা বলেছি কমপক্ষে 10,000 টাকা করার কথা বলেছি। এমনিভাবে আমাদের সঙ্গে একটা বলা যায় প্রহসনই করা হচ্ছে, যে রেশন দেওয়া হতো, আগে রেল অ্যাকশন রেশন চালু ছিল, এটা বন্ধ করে মাত্র 50 টাকা রেশন ভাতা দেওয়া হয়। এটার ব্যাপারে আমরা বলেছি যে হয় রেশন দিতে হবে, অথবা আমাদেরকে 50 টাকা কি পার ডে? না, মাসে দেওয়া হয়, মাসে 50 টাকা রেশন ভাতা দেওয়া হয়। মাসে 50 টাকা রেশন ভাতা দিয়ে আপনি একটা বললাম যে একটা প্রহসন বলা যায় এক কথায়। এটা আমরা বলেছি যে আমাদের রেশন দিতে হবে, অথবা আমাদেরকে কমপক্ষে 6,000 টাকা রেশন ভাতা দিতে হবে মাসে। কমিশন তা আমাদের কথা শুনেছে, তারা শুনেছে, এবং সেটা আমাদের সঙ্গে বলেছেন যে আপনাদের দাবি যৌক্তিক বলে বলেছেন। আপনি বলছিলেন 35,000 টাকা সর্বনিম্ন বেতন আপনি দাবি করেছেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট, 35,000 টাকা একজন সরকারি কর্মচারীর যদি সর্বনিম্ন বেতন করা হয়, অন্যান্য যে সুবিধাগুলো আছে ভাতা, সেগুলো দিয়ে মোটামুটি 50,000 টাকা হয়ে যায়। তো আপনার কি মনে হয় যে এই 50,000 টাকা যদি একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতন করা হয়, তার প্রভাব বাজারে পড়বে? অবশ্যই বাজারে পড়বে, তবে এটাও আমরা চিন্তা করেছি যে কেন এটা বলেছি, আমাদের একটা যুক্তি আছে যে সরকারের একটা প্রস্তাব ছিল যে 6 জনের জন্য যে খরচ, মাসিক খরচ, এইটা আলোকে ভাতা নির্ধারণ করা হবে, আর কি বেতন নির্ধারণ করা হবে। সেই হিসাবে যদি আমরা হিসাব করেছি যে একজনের কমপক্ষে ডেলি 200 টাকার কম হয় না, তো সেই হিসাবে 6 জনের আপনি হিসাব করেন কত আসে, 36,000 টাকার কম হয় না। সেই হিসাবে আমরা বরঞ্চ আরো 35,000 টাকা বলেছি। তো এই জায়গাটায় আপনি যেটা বলছেন, মূলত বেতন বাড়ানোটা তো কর্মচারীদের দুঃখ দুর্দশা কষ্টগুলোকে কমানো। আপনার কি মনে হয় না যে বেতন বাড়ানো থেকে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে রাখাটা বেশি যৌক্তিক? মূল্যস্ফীতি তো অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। বেতন না বেড়েও কিন্তু এই 11 বছর আমরা যে এর মধ্যে কিন্তু মূল্যস্ফীতি অনেকবার হয়েছে,
তার মানে বেতন বাড়ার সাথে যেটা সম্পর্ক তা নয়। না, আমি বলতে যাচ্ছি যে বেতন বাড়লে তো একটা হবে, একটু হবে, এটা স্বাভাবিক, একটু হবে, কিন্তু বেতন বাড়ানোর চাইতে মূল্যস্ফীতি কমানোতে যদি জোর দেওয়া হয়, সেটা নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে কর্মচারীরা বেশি লাভবান হবে না, দুঃখ কষ্টগুলো কমবে না? না বটেই, তবে আমাদের কথা এটাও যে মূল্যস্ফীতি অর্থাৎ বাজার মূল্য নিয়ন্ত্রণ করেই পে কমিশন দিতে হবে। বর্তমান যেটা দেওয়া হচ্ছে এটা খুবই অমানবিক আমরা মনে করতেছি। একজন লোক কি করে এই 8,000 টাকায় চলতে পারে, এটা অবাস্তব কথা। আপনি চিন্তা করেন, আপনি আপনার নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন যে কি করে একজন লোক 8,000 টাকা দিয়ে চলবে। এটা আসলে চলতে পারে না, এটা অমানবিক বলা যায়। সরকারের কি সক্ষমতা আছে 35,000 টাকা অবশ্যই সক্ষমতা যদি সদিচ্ছা থাকে, আর যদি তাদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি যদি তারা চিন্তা করে, তাহলে পরে আমাদের দেশে কিন্তু আসলে অর্থের সমস্যা না, সমস্যা একটাই, সেটা হলো সততার সমস্যা। এখানে ন্যায় নীতি, এখানে আমাদের যে দুর্নীতি, এটা যদি বন্ধ হয় তাহলে আমাদের দেশে যে সম্পদ আছে এর চেয়ে বেশি বেতন দিতে পারে আমরা মনে করি। যদি সরকারি ক্ষেত্রে 50,000 টাকা সর্বনিম্ন বেতন হয়, বেসরকারি ক্ষেত্রে এর ন্যূনতম কত হওয়া উচিত? মিনিমাম এটাও অবশ্যই তাদের ওই কাছাকাছি একটা হওয়া উচিত, কারণ তারাও তো এই দেশেরই মানুষ। একই বাজার থেকে আমি তরকারি কিনি, আলু কিনি, পেঁয়াজ কিনি, মরিচ কিনি, দেখা যাচ্ছে সেও তো কিনবে, সুতরাং তারটা তো অবশ্যই বাড়া উচিত। তার জন্য এর আগে আমরা শ্রমিক দলের পক্ষে আমরাও দাবি করেছিলাম, তাদেরও মজুরি কমিশন আমরা দাবি করেছিলাম। এখানে আসলে তাদেরও চরম বৈষম্যের শিকার তারা। দেখা যাচ্ছে মালিক, যে মালিকের মিলে ফ্যাক্টরিতে সে আজীবন কষ্ট করে শ্রম দিয়ে যাচ্ছে, মালিক কিন্তু আস্তে আস্তে সে বহু কিছু গাড়ি বাড়ি, দেশে বিদেশে অনেক সম্পদের মালিক হচ্ছে, আর সেই শ্রমিক কিন্তু শেষ পর্যন্ত, যে শ্রমিক ওই মিলে কাপড় তৈরি করে, সে শ্রমিক শেষ পর্যন্ত কাপড় পায় না, বস্ত্রহীন থাকে। ওষুধ তৈরি করে সেই শ্রমিক কিন্তু শেষ পর্যন্ত ওষুধবিহীন মারা যায়। এই যে এগুলি কিন্তু আমাদের দেখতে হবে। আসলে বলা হয়েছে যে মালিক আর শ্রমিক তো আসলে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য অন্য দিক, কিন্তু তার সুবিধা মৌলিক প্রয়োজন সব একই। এটা দেখা উচিত। এটা দেখলে আমার মনে হয় যে তাদেরও আমার মনে হয় যে দেশের কোনো অর্থনৈতিক সমস্যা হবে না। যদি একজন শ্রমিকের বেতন আপনি বাড়ায় দেন, সে যদি সচ্ছল হতে পারে, তার যদি পিছনে কোনো চিন্তা না থাকে, তাহলে সে কিন্তু আপনার শ্রম দিতে পারবে, আপনার আয় বাড়বে। ঠিক বলেছেন, শ্রম দিলে আয় বাড়বে। কিন্তু এই যে একটা আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়ে কাজ করেন, শ্রমিকদের বিভিন্ন সুখ দুঃখের কথা বলেন, তাদের কষ্টের কথা বলেন, তাদের অধিকার নিয়ে বিভিন্ন সময় আমরা সোচ্চার হতে দেখেছি। তো সরকারি ক্ষেত্রে এই বেতনটা বৃদ্ধি করার পরে বেসরকারি ক্ষেত্রে, বিশেষ করে যদি পোশাক খাত আমরা ধরি, একটা বড় বাজার বাংলাদেশের, তো তাদের শ্রমিকদের কি সর্বনিম্ন বেতন সরকারিদের সমতুল্য করে বাড়ানো সম্ভব হবে? এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা? আসলে সমপর্যায় কখনোই ছিল না, কিছু কম বেশি সবসময় থাকে। এটা যদি ইচ্ছা করে তাহলে তারাও বেশ একটা অংশ বাড়াইতে পারবে, হয়তো পুরাপুরি না বাড়াইতে পারলেও বেশ কিছু তারা বাড়াইতে পারবে, যাতে অন্তত তারা এই মানবিকভাবে তাদের মৌলিক চাহিদাটা পূরণ হয়। এটা পারবে যদি সদিচ্ছা থাকে। পোশাক খাতে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, আমাদের ট্রাম্পের শুল্ক নীতি 5 তারিখ পরবর্তী একটা সংকটময় অবস্থা, অনেকের অর্ডার বাতিল হয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে পোশাক খাত যে জায়গায় টিকে আছে, বিশেষ করে বিদেশি যারা বায়ার আছে, যারা এখান থেকে পোশাক কেনেন, তারা তো বাংলাদেশে উৎপাদন খরচ কম বলেই তো এখান থেকে নেন। তো শ্রমিকের যদি মজুরি বেশি হয়ে যায়, তখন এই উৎপাদন খরচ বাড়বে কিনা, বা এখান থেকে অর্ডার অন্যদিকে সরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা তো সবকিছু বিচার বিবেচনা করেই তারা এটা নির্ধারণ করবে। এটা তো কাউকে কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক বা কোনো ব্যবসা বন্ধ হয়ে যাক, আমাদের রেমিটেন্স বন্ধ হয়ে যাক, এটা তো কেউ চাবে না। এটা আমার মনে হয় যে এরকম শ্রমিকরাও চায় না। শ্রমিকরা ন্যূনতম তাদের একটা যে বাঁচার অধিকার সেটা চায়। শ্রমিকদের ন্যূনতম বেতন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা তো এর আগে বলেছিলাম যে, তখন এর আগের কথা বলেছিলাম যখন মজুরি কমিশন এর কথা হচ্ছিল, তখন আমরা বলেছিলাম সর্বনিম্ন 25,000 টাকার কথা আমরা বলেছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কত বলবেন? যেহেতু আপনি সরকারিদের জন্য 35 চেয়েছেন, অন্য ভাতা আছে, সব মিলিয়ে 50। এখানে আমি কোনো নির্ধারণ করতে চাই না, তবে আমি মনে করি কাছাকাছি একটা তাদের হওয়া উচিত। কাছাকাছি তাদের হওয়া উচিত। জি আক্তার ভাই, আমরা যদি একটু আরেকটা দিকে নজর দিই, যে বিভিন্ন সময় সরকারি খাতের, রেলওয়ে সহ বিভিন্ন ক্ষেত্রে সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে, অনেক অভিযোগ রয়েছে। অনেকে এটাও বলেন যে সরকারি কর্মচারীরা যে পরিমাণে কাজ করেন তার থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন, অনেক কথা আছে। তো আপনার কি মনে হয় যে এই বেতন বাড়ালে
সেক্ষেত্রে সেবার মানও বাড়বে। হ্যাঁ, একটা আমরা বলতে পারি বেতন বাড়ালে সেবার মান তো বাড়ার কথা, অবশ্যই বাড়ার কথা, বাড়বেও। তবে আমরা যে পুরাপুরি 100% আশাবাদী তা নয়। কারণ হলো এখানে কিছু সমস্যা আছে, দুই রকম সমস্যা। একটা হলো যে বেতনের জন্য যারা সমস্যায় ভোগে তাদের একটা সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতি হয়ে যায়, এই বিভিন্ন তাদের দারিদ্র্যের এই সমস্যা নিয়ে ঋণগ্রস্ত হয়ে যায়, যার কারণে তারা দেখা যাচ্ছে অনেকেই সঠিকভাবে কাজ সেবা দিতে পারে না। এই ক্ষেত্রে তাদের মন, চিন্তা, চেতনা, শরীর সব কিছু ভালো থাকে না। আরেকটা গোষ্ঠী আছে যারা আসলে এটার উপরে তারা কি করে বেশি পেতে চায়, মানে অতিরিক্ত ইনকাম করতে চায় দুর্নীতির মাধ্যমে। যারা অতিরিক্ত ইনকাম করার একটা শ্রেণী আছে, এরা বেতন বাড়ালে হয়তো দুর্নীতি করবেই। এটার থেকে বা তাদের থেকে সেবা যেটা প্রত্যাশা করি সেটা পাওয়া কঠিন হবে। তবে যদি প্রশাসন বেতন বাড়ানোর সাথে সাথে এই দুর্নীতি মুক্ত করার জন্য কঠিনভাবে পদক্ষেপ নেয়, সেবা আমার মনে হয় যে কিছুটা সেবা মানও বাড়বে, দুর্নীতি বন্ধ হবে। ভাই, আমি যদি আপনার রেলওয়ের কথাতে আসি, রেলওয়ের মানটা আসলে বাড়ছে না কেন? রেলওয়ের মানটা আসলে না বাড়ার জন্য অনেক কারণ আছে। আসলে প্রথমত যখন দেশ ভাগ হয় তখন রেল আমরা যেটা পেয়েছিলাম সম্পত্তি হিসাবে আমাদের, তখন কিন্তু আমরা রেল 2800 কিলোমিটার রেল আমাদের এই দেশে ছিল তখন। এটা এখন হয়েছে আমাদের 33,000 সামথিং, খুব বেশি বাড়ে নাই, কিছু বন্ধ হয়েছে, 10,000 কিলো বেড়েছে। আর ট্রেনও কিছু বেড়েছে, কিন্তু তার অনুসারে আমাদের জনবল বেড়েছে এবং এই দেশের জনগণের যে বৃদ্ধি, এইটার আলোকে কিন্তু আসলে সেই ধরনের ট্রেন যা প্রয়োজন, যেমন প্রতিদিন আমাদের প্রায় 20 লক্ষ ট্রেনের চাহিদা থাকে, আমরা দিতে পারছি মাত্র 2 লক্ষ। এই ক্ষেত্রে যার কারণে কিন্তু যে টিকিট কালোবাজারি আপনারা বলেন, এই ক্ষেত্রে হয় কারণ প্রয়োজন আমার 20 লক্ষ, আপনারা দিচ্ছেন 2 লক্ষ, বাকিরা তো যেভাবেই হোক টিকিট জোগাড় করার চেষ্টা করবে, যার কারণেই এই কালোবাজারিটা হয়। আমরা বলতে চাই যে রেল যদি কমপক্ষে 5 লক্ষ টিকিট দিতে পারে তাহলে এটা অনেক কমে যাবে, সেবার মান বাড়বে। পাশাপাশি আমরা বলেছি যে কমপক্ষে এই মুহূর্তে রেলের 3000 বগি কিনতে হবে, প্যাসেঞ্জার কোচ কিনতে হবে যদি সেবা বাড়াইতে হয়, এবং কমপক্ষে 200 লোকোমোটিভ, যেটাকে ইঞ্জিন বলে, কিনতে হবে। নাহলে পরে ট্রেন কিন্তু আসলে খুব খোঁড়ায় চলছে। যেগুলি ইঞ্জিন আছে এখন বেশিরভাগই অল্প কিছু নতুন, আর বাকিগুলি খুব তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, যার কারণে একদিকে ট্রেন সঠিকভাবে চলছে না, সময় মতো চলছে না, এবং যে পরিমাণ পর্যাপ্ত গাড়ি দেওয়ার কথা সেগুলো আমরা দিতে পারছি না। অনেক ট্রেন বন্ধ হয়ে গেছে, লাইন বন্ধ হয়ে গেছে, তারপর স্টাফ স্বল্পতার কারণে আমাদের স্টেশন বন্ধ আছে। সব কিছু মিলে সেবা দেওয়ার ক্ষেত্রে যেগুলি দরকার উপকরণ, সেগুলির কমতির কারণে আমরা আসলে প্রয়োজনীয় সেবা যেটা রেল সেটা দিতে পারছে না। তবে ইদানিং কিছুটা উন্নতি হচ্ছে, আমরা মনে করি আপনারাও বুঝতে পারবেন যে কিছুটা উন্নতি হয়েছে। আমরাও চেষ্টা করতেছি যে রেল যাতে আরও ভালো উন্নত সেবা দিতে পারে, সেই বিষয়টাও কিন্তু আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সে ব্যাপারে প্রশাসনও নজরদারি করছে ইদানিং। আপনি বলছিলেন রেলের বগি ইঞ্জিন বাড়ানোর কথা, যে একটা সংকট, আসলে বাধাটা কোথায়, কেন বাড়ছেন? বাধাটা হচ্ছে আমাদের একটা রাষ্ট্রীয় অর্থনৈতিক সমস্যা তো আমাদের দেশের আছেই, আর পাশাপাশি এখানে কিছু দীর্ঘসূত্রিতা। আমাদের কোনো কিছু এই যে বাইরের থেকে যে আমদানি করতে গেলে দেখা যায় যে যদি এখন সিদ্ধান্ত নেয় এটা আস্তে আস্তে প্রায় 4-5 বছর লেগে যাচ্ছে। এটা একটা দীর্ঘসূত্রিতা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়াতে পারি, এইটা আমরা আমার বিআরএল পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে এই কথা বলছি যে আমাদের দেশেই রেল ইঞ্জিন বগি নির্মাণ করা বা সংযোজন করার কাজটা প্রথমে নির্মাণ করতে না পারলে যদি আমরা সংযোজনের কাজটা করতে পারি তাহলে পরে পরবর্তীতে আমাদের দেশে অভিজ্ঞ লোক তৈরি হবে, একসময় আমরা নির্মাণও করতে পারবো। এটা কিন্তু আমরা বলেছি এবং ইদানিং একটা প্রক্রিয়া চলছে। এটা হলে হয়তো এই সমাধানটা খুব দ্রুত আর আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমরা পাশাপাশি রেলের বগি সংকট, ইঞ্জিন সংকটের পাশাপাশি জনবল সংকটের একটা সবসময় দেখে থাকি, অভিযোগ আছে আপনাদের কর্মচারীদের পক্ষ থেকে অনেক ওভারটাইম করতে হয়, অনেকগুলো সমস্যা। আসলে সমস্যাটা মানে মূল সমস্যাটা কোথায়? জনবল নিয়োগ দেওয়া বা জায়গাটা উন্নত হচ্ছে না কেন? জনবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়াইছে নিয়োগ বিধি 2020। এখানে নিয়োগ বিধিতে বেশ কিছু জটিলতা তৈরি করা হয়েছে, যার কারণে পদোন্নতি দিতে পারছে না, আর প্রমোশন পদোন্নতি না হওয়ার কারণে ওই পদগুলি শূন্য হচ্ছে না এবং নিয়োগও আমাদের বিলম্ব হচ্ছে। এটা একটা নিয়োগ বিধির সমস্যা। ব্লক পোস্ট আছে, বিভিন্ন ব্লক পোস্ট আছে সেখানে। এরপরে আমাদের যেটা নিয়োগের ক্ষেত্রে যে আগে রেল সরাসরি রেলই নিয়োগ করতে পারতো,
রেলের আমাদের দুইটা জোনের প্রধানদের উপরে দায়িত্বটা ছিল। এখন টোটালি সেন্ট্রালাইজ করা হয়েছে, রেল ভবনের দায়িত্ব নিয়ে আসা হয়েছে এবং এই সঙ্গে পিএসসি প্লাস সিভিল প্রশাসনকে যোগ করে নিয়োগ কমিটি করার কারণে দেখা যাচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। যৌথ সমন্বয় অভাব, বিভিন্ন সময় তারা সময় দিতে পারে না, বিভিন্ন কারণে এই কাজগুলি বিলম্ব হয়ে যাচ্ছে, যার কারণে এখন অর্ধেকের বেশি আমাদের পোস্ট খালি এবং যার কারণে আমরা সেবার মানটাও কমে যাচ্ছে। এবং আমাদের শ্রমিকদের উপরে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে শ্রমিকরা একজনকে অতিরিক্ত 2 জনে 3 জনে দায়িত্ব পালন করতে হচ্ছে এবং রেল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। অনেকেই প্রায় আমাদের দেখা যায় যারা রাস্তায় কাজ করে প্রায় হিট স্ট্রোকে তারা মারা যায়, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য আমরা পে কমিশনে কিন্তু আমরা একটা ভিন্ন দাবি দিয়েছি বিআরএল পক্ষ থেকে, সেটা ঝুঁকি ভাতা দিতে হবে, কারণ ঝুঁকিপূর্ণ কাজ এখানে আমাদের, এই কথাটা আমরা বলেছি যে আর না হলে আর তারপর অতিরিক্ত চাকরি করার কারণে তাদের সময় দেওয়ার কারণে তাদের ওভার টাইম দিয়ে বলছি, এরপরে তারা ছুটি পায় না, এই ছুটির বিনিময়ে অতিরিক্ত পয়সা দেওয়ার কথা আমরা বলেছি। এই দাবিগুলি কিন্তু আমরা তুলে ধরেছি। তো এই সার্বিক দাবির বিষয়ে কমিশন আপনাদের কোনো ইতিবাচক সাড়া দিয়েছে কিনা? আমরা তাদের কথা কিন্তু আমরা তাদের সঙ্গে মত বিনিময় করার পরে আমরা তাদের থেকে যে আশ্বাস পেয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা আপনাদের সব বিষয়গুলি আমরা বিবেচনা করে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের চেষ্টা অনুযায়ী আমরা করবো আর কি, ইনশাল্লাহ। এটা তারা কথা দিয়েছে আর কি আমাদের সঙ্গে। আচ্ছা, আমরা যদি আবার পে কমিশনে ফিরে আসি, পে কমিশন গঠিত হওয়ার পরে সর্বোচ্চ 6 মাস কমিশনের সময় বেঁধে দেওয়া হয়েছে। সে অনুযায়ী ফেব্রুয়ারি 14 তারিখে তাদের মেয়াদ শেষ হবে দায়িত্বের। ইতিপূর্বে কমিশনের বিভিন্ন সদস্য বলেছেন বা কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব তারা একটি সুপারিশ জমা দিবেন। এরপরও শঙ্কা আছে, অনেক কর্মচারী সংগঠনের মধ্যে শঙ্কা আছে, অনেকে ডেডলাইনও দিয়েছেন। তো সার্বিকভাবে আপনার কি মনে হয় যে এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো শঙ্কা আছে? আমরা তো এখন পর্যন্ত আলাপ আলোচনা, তারপরে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে বিশেষ করে অর্থ উপদেষ্টার যে কথা আমরা যা জানতে পারছি, তাতে এই সরকারই বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় এর পিছনে কিছু সমস্যা, পলিটিক্যালি কিছু সমস্যা থাকে, রাজনৈতিক আমাদের আগাগোড়াই থাকে, যে তারাও চায় না যে এই সরকার করুক, কারণ এই সরকার করলে হয়তো এই ফায়দাটা এই সরকার পাবে, এই সরকারকেই মানুষ বাহবা দেবে। এটা কিন্তু আমাদের দেশে একটা নিচু মানসিকতা আছে এক শ্রেণীর লোকের মধ্যে। তারা মনে করে যে আমরা সরকারে আসলে আমরাই পে কমিশন দিলে আমরাই একটা বাহবা নিতে পারবো বা আমার ক্রেডিটটা আমাদেরই হবে। এই মানসিকতা কিন্তু আমাদের সমাজে আছে, যার কারণে আমরা শঙ্কাবোধ করি যে হয়তো এটা এই সরকার দিতে পারবে কিনা। যার কারণেই কিন্তু আমরা চাপ সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছি যে আমাদেরকে 15 ডিসেম্বরের মধ্যেই যাতে পে কমিশনটা দিয়ে দেওয়া হোক, আর না হলে পরবর্তী সরকার আসলে তখন তারা তালবাহানা করবে, এই কেবল আমরা সরকারে আসলাম, এই অর্থনৈতিক অবস্থা ভালো না, এই করে বলে আরও সময় দীর্ঘায়িত করবে। এই জন্য আমরা এটা জোর দিচ্ছি আর কি। যদি 15 ডিসেম্বরের মধ্যে ব্যর্থ হয় কমিশন সুপারিশ জমা দিতে বা সরকার পে স্কেল বাস্তবায়ন করতে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান তো আমাদের দাবি আমরা আরো জোরদার করব। আমরা সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করব যাতে এই 15 ডিসেম্বর বা এই সরকারই যাতে এটা বাস্তবায়ন করে যেতে পারে। এবং আমরা আরেকটা কথা বলেছি, ইতিপূর্বের ইতিহাস আছে, গত যে পে কমিশন সেটাও যে ডিসেম্বরে ঘোষণা হলেও 1 জুলাই থেকে এটা বাস্তবায়ন করা হয়েছিল। আমরাও বলেছি যে 25-এর 1 জুলাই থেকে এটা বাস্তবায়ন করতে হবে। দেখুন, আরেকটা বিষয়, মানে অনেকে বিশ্লেষণ করছেন এভাবে যে পে কমিশন হয়তো সুপারিশ দিয়ে দিল ডিসেম্বরের মধ্যেই বা এই সরকারের আমলেই, কিন্তু এই সরকার সেটাকে পরবর্তী যাচাই বাছাই করার একটি সময় নিয়ে সেটাকে বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের উপরে ঠেলে দিতে পারে, এই কৌশলটা হতে পারে বলে অনেকে দাবি করছেন, আশঙ্কা করছেন। তো আপনারও কি এরকম মনে হচ্ছে কিছু হতে পারে? এখন পর্যন্ত আমরা এরকম মনে করছি না, এখন পর্যন্ত আমরা আশাবাদী যে এই সরকারই দিয়ে যাবে। যদি এরকম কিছু হয় যে কমিশন সুপারিশ করলো কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো কারণে ওটা বাস্তবায়নের দিকে যেতে পারছে না, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আমরা যারা এইটার
দাবিদার তারা আমরা তখন চিন্তা করব যে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় আর কি। পরবর্তীতে চিন্তা ভাবনা করে আপনারা পরামর্শ করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। ভাই আমরা একদম শেষের দিকে, রেলওয়েকে আরো আধুনিক, মানসম্মত এবং সেবা নিশ্চিতে সরকারের ভূমিকা কি হতে পারে? এক্ষেত্রে প্রথমত রেলের সেবা নিশ্চিত করার জন্য আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ইঞ্জিন ক্রয় করতে হবে। আপাতত এখন তো ক্রয় না করলে হবে, ইঞ্জিন ক্রয় করতে হবে, তাতে লোকোমোটিভ এবং বগি কমপক্ষে 200 লোকোমোটিভ এবং কমপক্ষে 2000 বা 3000 যদি ক্যারেজ মানে প্যাসেঞ্জার কোচ এখনই না আনতে পারে তাহলে কিন্তু রেলের সেবা দিতে পারবে না। 1 2 নম্বর হলো যে রেলওয়ের যে স্টেশনগুলির এর পরিবেশটা আরও উন্নত করতে হবে। যারা ওয়েটিং, যারা এসে বসে থাকে যাত্রীরা, তাদের জন্য উন্নত ব্যবস্থা করতে হবে, তাদের পানি, স্যানিটেশন, অন্যান্য সুযোগ সুবিধা বাড়াইতে হবে। এরপরে ট্রেনটা যাতে সময় মতো ছাড়ে এবং সময় মতো গন্তব্যে পৌঁছায় এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এরপরে ট্রেনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেবার কাজটাও আসলে বাড়াইতে হবে। এরপরে রেল উন্নতি, যদি রেলের যদি এখন লস চলছে প্রায় 1000-1200 কোটি টাকা লস হচ্ছে, এটা যদি ব্যাকআপ দিতে হয় তাহলে পরে রেলওয়ের আমরা পরামর্শ দিয়েছি যে রেলওয়ের যে বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে যে কন্টেনার বহন করা হয় এটা আমরা বলেছি যদি 50% আমরা বহন করতে পারি রেল, তাহলে আমাদের কোনো lss হবে না, কারণ এখানে আমাদের লাভ হয়ে যাবে। তো এখানে আমরা এখন 5 থেকে অ্যাকোমোডেশন আমাদের এখন 1 লক্ষ যেটা আছে এটা আমরা 5 লক্ষ করার জন্য চেষ্টা করছি। আর যদি ধীরাশ্রম আমাদের যে আইসিডিতে যেটা আছে এটা যদি দ্রুত নির্মাণ হয়ে যায় তাহলে এটা সম্ভব হবে, এটা বাড়ানোর 5 গুণ করা যাবে। এটা আমরা প্রস্তাব দিয়েছি এবং এটা কাজ চলছে। পাশাপাশি আমরা ওইটা রেলকে উন্নত করতে হলে এবারে সময় কমাতে হবে, নইলে মানুষ রেলে চড়বে না। মানুষ এখন সময়ের গুরুত্ব বেশি দেয়। এই জন্য বলছি ঢাকা থেকে লাকসাম যদি কর্ড লাইন করা যায় তাহলে অনেক রাস্তা কমে যাবে এবং কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা টাইম, 2 ঘন্টা কম টাইম বেঁচে যাবে। তাহলে মানুষ বিমানের চেয়ে ট্রেনে বেশি চড়বে। এরপরে আমরা জামতল থেকে যে বগুড়া, এখানে 150 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয় উত্তরবঙ্গের সকল গাড়িগুলিকে। আমরা যদি এই লাইনটা করা যায়, এখান থেকে এটা কমালে প্রায় 150 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং 3 থেকে 4 ঘন্টা সময় বেঁচে যাবে। তখন লোকজন এই দিক দিয়ে দ্রুত ঢাকা আসতে পারবে, আমাদের রেলের আয় বাড়বে এমনিভাবে। এবং রেলের কিছু আমরা ডাবল লাইনের কথা বলেছি। এইটা যেমন এরপরে রেল সংযোগ, যেমন মংলাতে আমরা এখন মংলাতে কিন্তু সেটা একটা বন্দর, সেখানে মাত্র একটা লোকাল ট্রেন চলে। আমরা বলেছি সেখানে যদি ঢাকার সঙ্গে আন্তনগর দেওয়া যায় তাহলে কিন্তু ওখান থেকে প্রচুর প্যাসেঞ্জার আমার ঢাকায় আসবে। এমনিভাবে যদি ট্রেন সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে রেলের সেবাও বাড়বে, রেলের লসও কমে যাবে এবং রেলে লাভ হবে ইনশাআল্লাহ। আমি শেষে ছোট্ট করে একটা প্রশ্ন করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে এখানে, যে রেলে চড়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা কোম্পানিকে খাবার দেওয়ার দায়িত্ব দেওয়া, এক্ষেত্রে খাবারের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। নষ্ট খাবার দেওয়া হয়, পাশাপাশি খাবারের দামও অনেক বেশি নেওয়া হয় এবং বিষয়টা একরকম প্যাসেঞ্জাররা জিম্মি। যদি আমি এখান থেকে রাতে কোথাও রওনা করি এবং রাতে ট্রেনের মধ্যে আমি রাতের খাবারটা খেতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে ওনাদের খাবার এর উপরে আমার নির্ভর করতে হয়, ওনাদের ইচ্ছা মতো 1টি বা 2টি আইটেম থাকে, মানে সেটা পচা হলেও সেটাই খেতে হয়। তো এই ক্ষেত্রে কোনো কিছু ইনোভেশনের সুযোগ আছে কিনা? আছে, এই ব্যাপারে তো আমাদের অনেক ইনস্ট্রাকশন যাদেরকে দেওয়া হয় তাদের কিন্তু এই ব্যাপারে যথেষ্ট তাদের কাছে চুক্তি করে রেল দেয়, কিন্তু তারা চুক্তি আসলে ওই এক জায়গায় আমরা আমাদের দেশ এবং সকল ক্ষেত্রে আমরা সমস্যা, সেটা হলো নৈতিকতা। এদের মধ্যে যদি নৈতিকতা থাকতো তাহলে পরে এইভাবে একজনের খাবার, এই যে এইভাবে বাসি খাবার, এই পচা খাবার, এই যে ভেজাল খাবার দিত না। এটা মনিটরিংয়েরও ব্যর্থতা আছে। এটা এক্ষেত্রেও রেলেরও এ ব্যাপারে মনিটরিং করার কথা আছে, এ ব্যাপারে অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে এবং তাদের কোনো যদি এরকম কোনো প্যাসেঞ্জার যদি তাদের এই ধরনের অভিযোগ প্রমাণ করে দিতে পারে তাহলে তাদের অনেক সময় কিন্তু তাদের এই দেখা যাচ্ছে লাইসেন্সও বাতিল করার সুযোগ আছে। এই প্রমাণ করাটা তো অনেক সময় একটু দুরূহ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যে খাবারটা রেলে দেওয়া হচ্ছে সেই খাবারটার মানটা নিশ্চিতকরণে রেলের কোনো কাজ করার সুযোগ আছে কিনা? রেলে তো আমার প্রচুর গার্ড আছে বা রেলেতে আমার ওখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা আছে, কাউকে অ্যাসাইন করে যদি এরকম হয় যে খাবার যেটা দেওয়া হচ্ছে সেটা স্বাস্থ্যসম্মত কিনা বা সেটা ঠিক আছে কিনা, সেটা
এটা আছে, আমাদের বলা আছে যদি রেলে খাবারের কোনো সমস্যা থাকে তাহলে রেলে যে দায়িত্বপ্রাপ্ত গার্ড থাকে তার কাছে কমপ্লেন দেওয়া, তাকে দেখানো। কমপ্লেন পেলে তখন যে উনি দেখবেন এরকম কিছু নিজে থেকে দেখার, কিন্তু নিজের থেকে আসলে বললাম যে দেখা যাচ্ছে ওনাদেরও দেখার দায়িত্ব আছে, কিন্তু ওনারা সংখ্যায় কম, এত কম থাকে যে দেখা যাচ্ছে একজনই পুরা ট্রেন করতেছেন, যার কারণে এটা দেখার মতো তার সময়ের আসলে হয় না। এগুলো একটা সদিচ্ছারও ব্যাপার আছে, মনে হয় যে সদিচ্ছা, মনিটরিং সব যদি আরেকটু সদিচ্ছা আরেকটু উপর থেকে যদি তাদেরকে তাগিদ দেওয়া যায়, আপনারা এই জিনিসটাকে একটু দেখবেন, তাহলে আর খাবারটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আপনি যেহেতু একটা দীর্ঘ যাত্রা করছেন, সেখানে খাবারটার উপরে আপনার, না আমিও তো জার্নি করি, আমি রেলের খাবার খাই না তো। তাহলে কিভাবে হলো? আমি, কারণ ওদের খাবার মানটা আসলে খুবই, এটা আপনি যেটা বলছেন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আখতারুজ্জামান ভাই, আমরা অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের এই প্রতিষ্ঠানকে আমি আরো উন্নতি চাচ্ছি, এবং পাশাপাশি আমাদের দাবি দেওয়া নিয়ে আপনারা যেভাবে সোচ্চার, আপনারা আরো সোচ্চার থাকবেন। এই সরকার বিশেষ করে পে কমিশন নিয়ে আপনাদের পক্ষ থেকে আরো বেশি অগ্রণী ভূমিকা আমরা আশা করি। জি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আজকের মতো এখনই বিদায় নিতে হচ্ছে। নিয়মিত সব খবরের তথ্য ও আপডেট পেতে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।